পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে সেট অফ, এটা হার্ডওয়্যার দিয়ে তৈরি করা হয়, সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়, বা হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দুইটার সমন্বয়ে ফায়ারওয়াল তৈরি হয়। ফায়ারওয়াল কি করে? আমাকে আনঅথরাইজড ইন্ট্রুডারের অ্যাটাক থেকে আমার সিস্টেমে নিরাপদ রাখে। আর ডিফেন্ডার কি করে? ডিফেন্ডার ভাইরাস অ্যাটাক থেকে নিরাপদ রাখে। আমরা একটু ডিফেন্ডারটা একটু দেখি। উইন্ডোজ সিকিউরিটি থেকে ডিফেন্ডার, হ্যাঁ, উইন্ডোজ সিকিউরিটি, এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, খেয়াল করেন দেখেন ভাইরাস থ্রেট প্রোটেকশন ম্যানেজ, এই যে এই পেজটা একটু পড়েন। Real-time protection locates and stop malware from uninstalling or running on your device. You can turn off this setting for a short time before it turns back on automatically. আমি যদি এটাকে অফ করে দিতে চাই, উইন্ডোজ সিকিউরিটি রিয়েল টাইম প্রোটেকশন ইজ অফ, লিভিং ইউর ডিভাইস আনভালনারেবল, ঠিক আছে? এখন অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেম থাকে যে আমার সিস্টেমকে, পার্সোনাল পিসিকে কি রাখতে পারে? নিরাপদ রাখতে পারে। আর বিভিন্ন ইস্যুতে মাঝে মধ্যে এটা অফ করতে হয় আর কি। জেনারেলি আমরা এটা কি রাখবো না, অফ রাখবো না, কারণ অফ রাখলে মাইক্রোসফট আর কোনো দায়ভার নিবে না আপনার সিস্টেমের উপর কি কোনো ভাইরাস অ্যাটাক করলে। এটাকে অন করে দিলাম। তার সাথে তারা কয়েক ধরনের সার্ভিস দেয়। এরপর আরেকটা হচ্ছে ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন, এটা পড়েন। Cloud-delivered protections provides increased and faster protections with access to the largest protection data in the cloud. Works best with automatic sample submissions turned on. আচ্ছা, ক্লাউড প্রোটেকশন ডেলিভার্ড প্রোটেকশন অন রাখলে কি হবে? যদি ভাইরাস যারা তৈরি করে, হ্যাঁ, ভাইরাস তো নতুন নতুন তৈরি হয়। মনে করি আপনার কাছে এমন একটা জিনিস আসলো যেটা সাসপিশিয়াস মনে হয়েছে, আপনার কাছে কেটে কি লাগে না, স্বাভাবিক মনে হয়নি, তখন এই ক্লাউড ডেলিভার যদি অন থাকে, ও বেস্ট অটোমেটিক স্যাম্পল সাবমিশন টার্ন অন, এটা থাকলে আপনি ওই ব্যাপারটা, নতুন যে জিনিসটা পাইছেন, আপনি ওইটা স্যাম্পল পাঠিয়ে দিতে পারবেন কার কাছে? মাইক্রোসফটের কাছে, স্ক্রিনশট। আপনার মাঝে মধ্যে মোবাইল ইউজ করার সময় কোনো কিছু যদি আনরিলেবল মনে হয় ফেসবুকের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে, ওইটা স্ক্রিনশট নিয়ে তাদের কাছে রিপোর্ট করা যায়। তো মাইক্রোসফটের প্রোডাক্টের মধ্যে যদি কোনো কিছু আনরিলেবল মনে হয়, তখন ওইটা স্ক্রিনশট নিয়ে আপনি কি করতে পারবেন? মাইক্রোসফটের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন। তখন তারা এটা ফার্দার ইনভেস্টিগেশন করবে বা নতুন ভাইরাস সম্পর্কে তারা সিকিউরিটি স্ট্রং করবে। এটা হচ্ছে অটোমেটিক সিম্পল সাবমিশন আর টেম্পার প্রোটেকশন, টেম্পারিং ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি ফিচার্স। এটা থাকলে কি হবে? কেউ আমার সিকিউরিটি ফিচার্স টেম্পার করতে পারবে না, নষ্ট করতে পারবে না, হ্যাঁ, তো এগুলো অন থাকবে। ওকে, তাহলে মাইক্রোসফটের ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের জন্য ভিউ এন্ড আপডেট ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিং ফর মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, এটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব একটা কি অ্যান্টিভাইরাস। ওকে, তাহলে উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডার এটা একটা কনসেপ্ট, আর ফায়ারওয়াল এটা আরেকটা কনসেপ্ট। ফায়ারওয়াল জিনিসটা কি আমি একটা ব্রাউজার থেকে দেখাই। হ্যাঁ, এটা একটু পড়েন। A firewall is a network security device that monitors incoming and outgoing network traffic and decides whether to allow or block specific traffic based on a defined set of security rules. Firewalls have been a first line of defense in network security for over 25 years. তাহলে ফায়ারওয়াল জিনিসটা কি? নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস, সে মনিটর করে ইনকামিং আউটগোয়িং ট্রাফিক, কোন কোন ট্রাফিক আসতে পারবে, কোন কোন ট্রাফিক যাইতে পারবে, এটা কি করে? মনিটর করে। আর এর মধ্যে সে কি করবে? কোন প্রকার ইন্ট্রুডারের অ্যাটাক থেকে আপনি নিরাপদ রাখবে। ওকে, তাহলে মাইক্রোসফট আমাদের পার্সোনাল ইউজের জন্য, আমাদের সিস্টেমকে সিকিউর রাখার জন্য একটা বিল্ট ইন ফায়ারওয়াল দিয়ে দিয়েছে। কিন্তু এখন মনে করেন বড় কর্পোরেট এনভায়রনমেন্টের জন্য তার এটা কাজ করবে না, হ্যাঁ, তখন আলাদা ফায়ারওয়াল ডিভাইস পাওয়া যায়।
প্রাইস অনেক বেশি, 5 লাখ 10 লাখ 15 লাখ এরকম ফায়ারওয়াল ডিভাইস পাওয়া যায়। আবার ফায়ারওয়াল নিয়ে আবার আলাদা পড়াশোনা আছে, মানে যখন আরো অ্যাডভান্স লেভেলে পড়াশোনায় যাবেন তার ফায়ারওয়াল নিয়ে আলাদা সিকিউরিটি সিস্টেম, মানে সাইবার সিকিউরিটির মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে ফায়ারওয়াল সিকিউরিটি। হ্যাঁ, তো বিভিন্ন কোম্পানির সিকিউরিটির জন্য, বিভিন্ন ব্যাংকের সিকিউরিটির জন্য ফায়ারওয়াল ইউজ করা হয়। ঠিক আছে, আমরা এখানে যে জিনিসটা পাচ্ছিলাম, এখানে ওই কথাটা আসলো আর কি। হ্যাঁ, তো দেখেন ওয়েব অ্যান্ড ইমেল সার্ভার আপনার নেটওয়ার্কের এর আগে ফায়ারওয়াল আছে, ইন্টারনেট আসার পরে ফায়ারওয়াল সেটা চেক করবে আমার যে ইন্টারনেটের মাঝখানে যে ডেটাগুলো আসতেছে এগুলো সিকিউর কিনা, বা এখানে ইন্ট্রুডারের কোনো অ্যাটাক আছে কিনা। যদি অ্যাটাক না থাকে তখন সে তাকে কি দিবে, আমার ওয়েব অথবা মেল সার্ভারে অ্যাক্সেস দিবে। ওকে, আর এরপর এখানেও দেখেন আরেকটা স্ক্রিনশট দিল, ফায়ারওয়াল দুইটা ইউজ করছে, এরা আরো সিকিউর কোম্পানি। ইন্টারনেটের পর একটা ফায়ারওয়াল ইউজ করছে, ইউজার যে মেল সার্ভার ইউজ করবে এর আগে আরেকটা ফায়ারওয়াল ইউজ করছে, কারণ ইউজারও কি করতে পারে, অ্যাটাক চালাই দিতে পারে। সে কি করে, সাসপিসিয়াস বা ম্যালওয়্যার রিলেটেড কোনো কিছু আমার সার্ভারে দিয়ে দিতে পারে, সেই জন্য মাঝখানে আরেকটা কি বসানো হলো, ফায়ারওয়াল বসানো হলো। তাহলে ফায়ারওয়াল ট্রাফিকটাকে ফিল্টার করে এখানে কি করবে, পাস করবে। ওকে, তাহলে এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, এখান থেকে পরীক্ষায় আসবে ফায়ারওয়াল জিনিসটা কি, উইন্ডোজ ডিফেন্ডার জিনিসটা কি। আচ্ছা, এটা একটু পড়েন, ডিএনএস। ডিএনএসটা একটু পড়েন। We discuss domain and name system DNS server in chapter 6, introduction to TCP/IP. So we won't go into a lot of deep here. Instead, we will provide a quick review. DNS server resolve host names to IP address. An example would be resolving www.google.com 272.14.205.104 so that communication can begin. If a company wants to host its own website, it also needs to maintain two public DNS servers with information on how to get the website. Two servers are required for redundancy and advantages of using ISPs or web hosting companies to host the website is that they are then also responsible for managing the DNS server. আইএসপিএস শব্দটার অর্থ মনে আছে, আইএসপি, আইএসপি শব্দটা আমি এর আগেও ব্যবহার করছি, মনে আছে এটার অ্যাপ্লিকেশন। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, আচ্ছা এখানে আমরা যেটা জিনিসটা পাচ্ছি, ডিএনএস অ্যাপ্লিকেশন হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম, অথবা কি অনেক জায়গায় ডোমেইন নেমিং সার্ভার ইউজ করে। আর আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তবে ডিএনএস এর কাজটা কি খেয়াল করেন, আমরা জেনারেলি ব্রাউজারে এসে কি লিখি, একটা ওয়েবসাইট অ্যাড্রেস লিখি, তাই না? মনে করে আমরা লিখতেছি www.skillfishers.com। ওকে, skillfishers.com লিখি, এন্টার দিই, একটা ওয়েবসাইট চলে আসবে, তাই না? এখন কত হচ্ছে, আমরা কিন্তু ছোটবেলায় বা এর আগে আরো পড়ছেন যে কম্পিউটার মানুষের হিউম্যান ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝে না। কম্পিউটার কি চিনি, কম্পিউটার শুধু বাইনারি শব্দ চিনি, শূন্য আর কি ওয়ান। এখন মূলত এটা এগুলো ছিল কি, 01 এরকম ছিল ওয়েবসাইট গুলা, 01 01 01 01।
এরকম 2 4 6 8 IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখানে 32টা বিট থাকে কয়টা বিট থাকে 32টা আচ্ছা এখন যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করার জন্য এরকম আমাদের 32টা নাম্বার মনে রাখতে হতো তাহলে আসলে কি এরকম নাম্বার মনে থাকবে পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট আছে আমাদের কি আসলে এরকম মনে থাকবে থাকবে না তাই না বুঝতেছেন কথাগুলো কি বোঝা যাচ্ছে জি ভাই আচ্ছা তাহলে এখন এরকম 32 বিট মনে থাকবে না তো জেনারেলি আইপি ছিল এরকম 32 বিটের এরপরে তারা এটাকে সহজ করে এটাকে IPv4 এ নিয়ে আসছে মানে ডেসিমেলে নিয়ে আসছে ডেসিমেল আইপি গুলো দেখতে কি এরকম 192.168.0.10 মূলত এ বাইনারি থেকে এটাকে ডেসিমেলে কনভার্ট করছে এই বাইনারি থেকে এটাকে ডেসিমেলে কনভার্ট করছে এই বাইনারি থেকে এটা কি করছে ডেসিমেলে কনভার্ট করছে এই বাইনারি থেকে এটাকে ডেসিমেলে কনভার্ট করছে এন্ড এরকমও যদি নাম্বার থাকে পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট ফেসবুক ইউটিউব আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই এখন তারপরেও তো আমার এই নাম্বারগুলো কি আর মনে থাকবে এরকম 4 ডিজিটের নাম্বার কি আমাদের মনে থাকবে থাকবে না তো তো এই নাম্বারের এগেইনস্টে এই নাম্বারের রিপ্লেসে কি করছে একটা নাম দিয়ে দিছে www কি দিয়ে দিছে skillfishers.com এই নাম্বারের এগেইনস্টে নাম দেওয়া বা নামের এগেইনস্টে কি দেওয়া নাম্বার দেওয়া এটাই হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ ডিএনএস সার্ভার কি করে নেম টু আইপি রেজুলেট করে আবার আইপি টু নেম রেজুলেট করে বুঝছেন ডিএনএস সার্ভার কাজ কি নেম টু আইপি আইপি টু নেম রেজুলেশন করে বুঝা যাচ্ছে কিছুটা খেয়াল করেন আমি আরো জিনিস প্রুভ করি মনে করেন একটা ওয়েবসাইট c1movies.com জিনিসটা কি খেয়াল করতে পারছেন আমি যদি c1movies.com লিখে দিই ওয়েবসাইট আসতেছে আমি যদি সেক্ষেত্রে আইপিটা লিখে দিই আইপি লিখে দিলে কি চলে আসতেছে ওয়েবসাইট চলে আসতেছে অর্থাৎ ডিএনএস সার্ভার কাজ হচ্ছে এটা আমাদের তো এই নাম্বারগুলো মনে থাকবে না তো ডিএনএস সার্ভার কনফিগারেশনের সময় আমরা এই নাম্বারের এগেইনস্টে নাম্বারের রিপ্লেসে এই নেমটা দিয়ে দিই c1movies.com দিয়ে দিছি আবার নামের রিপ্লেসে কি দিয়ে দিছি নাম্বার দিয়ে দিছি তাহলে এখন যে কোনো জিনিস দিয়ে আমরা কি করতে পারতেছি সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি এই কাজটাই করে কি ডিএনএস সার্ভার বুঝাতে পারতেছি এখানে এই কথাটা বলছে ডিএনএস সার্ভার রিজলভ হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস অ্যান এক্সাম্পল উড বি রিজলভিং www.google.com এই google.com এর এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস আছে সো দ্যাট কমিউনিকেশন ক্যান বিগিন এখানে এই কথাটা বলছে ঠিক আছে কিছুটা বোঝা যাচ্ছে বুঝতেছেন জিনিসগুলা ভাই এই যে আপনি যে আইপি অ্যাড্রেসের ইয়ে থেকে নাম্বার যে চেঞ্জ করছেন এটা তো বুঝি নাই কিভাবে করলেন আচ্ছা সিএমডিটা আমি খেয়াল ওখানে এখানে মনে করেন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের
কি আইপি অ্যাড্রেসটা কি সেটা কিন্তু আমরা জানি না। জি। জানি না। কমান্ডে সিএমডি তে যাব, উইন্ডোজ আর দিলে কমান্ড আসবে। হ্যাঁ, আমি এভাবে দেখাবো, ডিটেলস দেখাই। সিএমডি এর পিং লিখবেন, পিআইএনজি পিং। এরপরে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। মনে করেন আমি যদি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিই www.skill.research.com, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট দেন। আচ্ছা, আমার এই ইন্টারফেসটা একটু ডিস্টার্ব করে, আমি এখান থেকে দিই ping www.skill। তো এখানে যে কোনো কিছু সার্চ করার আগে পিন লিখতে হবে। হ্যাঁ, দিয়ে দিলে তো সে পিং এইটা একটা কমান্ড লাইন টুল। হ্যাঁ, এর কাজ কি কানেক্টিভিটি টেস্ট করা। কি টেস্ট করা? কানেক্টিভিটি টেস্ট করা। আমার সাথে ওই সার্ভারে কানেক্টিভিটি আছে কিনা সেটা কি করে টেস্ট করা। তো আপনি যে কোনো ওয়েবসাইট লিখে এটা দিয়ে দিলে এটাতে কি আসবে? রেসপন্স আসবে। ঠিক আছে, এটা আপনার এটা ডেস্কটপে ল্যাপটপে কানেক্ট হলে এটা একটু ট্রাই করিয়েন যে কোনো ওয়েবসাইট। আপনি যদি এই দেখেন এটা আসতেছে, মানে কি আমি ওই সার্ভার থেকে রেসপন্স পাচ্ছি। ঠিক আছে, এবং সেই রেসপন্সটা মাত্র 5 মিলি সেকেন্ডের ভিতরে সে আমাকে রেসপন্স করতেছে। ওকে, যদি আমি অন্য কোনো ওয়েবসাইটে লিখে দিই, মনে করেন আরেকটা ওয়েবসাইট লিখি, মনে করেন ইউটিউব। এখানে লিখে দিলাম কি ইউটিউব। দেখেন ইউটিউবের আইপি হচ্ছে এটা 142.250.193. কত 14। ইউটিউবের আইপি হচ্ছে কি এটা, বা এটা গুগলের আইপি। হ্যাঁ, গুগল ইউটিউব তারা সেম সার্ভিস থেকে চলে না, সেই জন্য এটা। এটা পারবেন সিএমডি থেকে এটা বের করতে? এখানে পিং লিখে পিএনজি পিং লিখে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে ওই আইপিটা পেয়ে যাবেন। জি। তাহলে ডিএনএস এর কাজটা কি? নেম টু আইপি এবং আইপি টু নেম রেজুলেশন করা। কি করা? রেজুলেশন করা, রিজলভ করা। এটা রেজুলেট বলে, রিজলভ বলে। ঠিক আছে, এই কথা। হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস আর আইপি টু হোস্ট অ্যাড্রেস। ডিএনএস কি করে? ডিএনএস সার্ভার রিজলভ হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস, আবার আইপি অ্যাড্রেস টু হোস্ট অ্যাড্রেস। কোনো জায়গায় ভাই ভাই প্রশ্ন করলে এতটুকু বলতে পারলে মোটামুটি বুঝবি আপনি ডিএনএস সম্পর্কে জানেন। আর এটা আমরা দেখাইছি, হ্যাঁ, টেস্ট করছি একটা সাইট দিয়ে, তার এটা দিয়েও এই সাইটটা পাওয়া যাচ্ছে, তার আইপি দিয়েও সাইটটা অ্যাক্সেস করা যাচ্ছে। আচ্ছা, এটা গেল ডিএনএস। এরপরে এটা একটু পড়েন, এসসিপিটা পড়েন। Dynamic host configurations protocol DHCP server were also covered in chapter 6, so there is no sense in repeating all of the same material. A review is more appropriate. DC DHCP server are configured to provide IP configurations information automatically to clients, such as an IP address, subnet mask, default gateway, and the address of DNS server. DHCP server are configured with a scope which contain the information that the server can provide to client. DHCP server need at least one scope, but they can also have more than one. Scopes contain an IP address, pool, lease,
durations, addresses, reservation, and scopes options such as the default gateway and DNS server address. If a client is on a different subnet than the DHCP server, the client's network segment needs to have a DHCP relay agent which will pass along the DHCP request. If a window-based DHCP client is unable to reach a DHCP server, it will configure itself with an automatic private IP address, IPIPA address. Those addresses have the format 169.254.x.x. DC DHCP server should be located on the internal network. If the network has clients that are connecting via remote access, then a device with DHCP capabilities such as remote access server RAS can be placed in the second subnet. DHCP uses UDP ports 67 and 68. আচ্ছা, ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন কি প্রোটোকল। কনফিগারেশন প্রোটোকল এটা আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম। ডিএসসিপি কি করে মনে আছে কারো? ভাই আপনার ভয়েসটা ক্লিয়ারলি আসতেছে না। এখন ঠিক আছে? না ভাই এখনো ঠিক হইছে না। এখন দেখেন, এখন কি অবস্থা? এখনো সেই মনে করেন আপনার একটা বয়সের সঙ্গে আরো মানে 4-5টা বয়স ইয়ে হয়ে যাচ্ছে, নয়েজ হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক হইছে। আচ্ছা, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ডিএসসিপি ডিএসসিপি সার্ভার আমাদের অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করে। খেয়াল করেন আমার সিস্টেমে ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং, এখানে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, এখানে আসলে আমাদের কি দেখাচ্ছে ডিটেলসে দেখবেন। ডিটেলসে দেখাচ্ছে কি, আচ্ছা ডিটেলসে না প্রপার্টিসে গিয়ে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 করে গেলাম। দেখেন অবটেইন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। আমি আইপিটা কি পাইছি? অটোমেটিক ভাবে পাইছি। কই থেকে পাইছি? আমার রাউটার থেকে পাইছি, বা সেই যে অ্যাক্সেস পয়েন্ট আছে ওটা থেকে পাইছি।
এই কাজটাই করে কি ডিএসসিপি সার্ভার। You can get IP setting assigned automatically if your network supports this capability. Otherwise, you need to ask your network administrator for the appropriate IP setting. Yes, DHCP সার্ভারের কাজ হচ্ছে অটোমেটিক আইপি প্রোভাইড করা। কি করা? অটোমেটিক্যালি কি করা? আইপি প্রোভাইড করা। এই কাজটাই করে কি ডিএসসিপি সার্ভার। বুঝতে পারতেছি? Dynamic host configuration server where all DHCP server are configured to provide IP configuration information automatically to clients. Such as IP address, server must default gateway and the address of a DNS server. দেখেন এখানে আমাকে সে কি দিয়ে দিছে, অটোমেটিক আমাকে আইপি দিছে, সাবনেট মাস্ক দিছে, ডিএনএস সার্ভার দিছে, ডিএনএস দিয়ে দিছে, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিছে। বইটা আপনাদেরকে এই কথাটাই বলছে যে আমরা যে অটোমেটিক্যালি ডিএনএস আইপি গুলো পাচ্ছি, এই কাজটা করে ডিএসসিপি সার্ভার। মাঝে মধ্যে দেখবেন আপনি আইপি পাবেন না, মানে ইন্টারনেট পাচ্ছেন না, রাউটারের সাথে কানেক্টেড। হ্যাঁ, তখন এই আইপি গুলো এই সিরিজে হয়ে যাবে 169 সিরিজ দিয়ে শুরু হয়। তখন হচ্ছে কি সে একটা আইপি পাইছে, তবে এই আইপি দিয়ে ইন্টারনেট ইউজ করা যাবে না। এই ধরনের আইপি রেঞ্জকে আপিপা বলে, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস বলে। কি বলে? অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস। বুঝতে পারতেছে? জি ভাই। তাহলে ডিএনএস যদি কখনো প্রশ্ন আসে, ডিএনএস কি? ডোমেইন নেমিং সিস্টেম বা ডোমেইন নেমিং সার্ভার। ডিএনএস কি করে? আইপি রিজলভ করে। হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস রিজলভ করে, আইপি অ্যাড্রেস টু হোস্ট নেম রিজলভ করে। ঠিক আছে? আর যদি প্রশ্ন আসে ডিএসসিপি সার্ভার কি, তখন আপনাকে এতটুকু কথাটা বলতে হবে। মানে বিভিন্ন সময় এগুলা ভাইভাতে প্রশ্ন করবে। বেসিক একটা কনসেপ্ট। এগুলো জবের ভাইভাতে বা আমাদের এ প্লাস এক্সামে কি আসবে। ওকে, এখানে আইপি অ্যাড্রেস আমি যে এক্সাম্পলটা দিছি ওখানে এই কথাটা বলছি। আমি রাখতেছি, আপনাদের আবার গ্রুপে দিয়ে দিব যেন কনসেপ্টটা আর কি হবে। তাহলে ডিএসসিপি গেল, ডিএনএস গেল। আচ্ছা, এগুলোর একটা পোর্ট নাম্বার আছে। হ্যাঁ, পোর্ট নাম্বার। ডিএসসিপি এর পোর্ট নাম্বার 6768 আর ডিএনএস এর পোর্ট নাম্বার হচ্ছে 53। এই জিনিসটা পরীক্ষা আসে। আচ্ছা, এরপর কনসেপ্ট আসি ফাইল শেয়ার অথবা ফাইল সার্ভার। এটা একটু পড়েন। File share or file server. A file. Hold on, let me zoom what I need. A file share or file server provides a central repository for user to store, manage, and access file on the network. There are a few distinct advantages to use file server: ease of access to file for collaborations, centralized security management, centralized backup. File share comes in a variety of shapes and size. Some are a basic as Windows, macOS, or Linux based on server with a large amount of internal hard disk storage space. Networks can be also use network attached storage NAS device, which are stand-alone units that এটাকে NAS বলে। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ NAS। বড় বড় ডেটা সার্ভার NAS ইউজ করে।
এরপর এই অংশটা একটু পড়েন, contain hard drives. Content hard drives come with their own file management software and connect directly to the network. If a company has extravagant data storage needs, a implement a storage area network. ASN is basically a network segment or collections of server that exists slowly to store and manage data. আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে কি ধরনের আমি বলি। মনে করেন আপনার অফিসে এমপ্লয়ি আছে অনেক, এক একজন এক এক ফ্লোরে, কিছু ফ্লোরে এরা, অন্য ফ্লোরে এখানে 50 জন এমপ্লয়ি আছে, এখানে 50 জন এমপ্লয়ি আছে, অনেক বড় অফিস। এখন এরা পার্সোনালি ডেটা কালেক্ট করে, ক্লায়েন্ট বেসড সার্ভিস দিচ্ছে, বা একটা হসপিটাল মনে করেন রোগীরা আসতেছে, রোগীরা বিভিন্ন সার্ভিস নিচ্ছে, বিভিন্ন ডেস্ক থেকে বিভিন্ন সার্ভিস নিচ্ছে। হ্যাঁ, এখন ডেটা তো কারো পার্সোনাল পিসিতে থাকলে হবে না, ডেটা চলে যাবে কোথায়? স্টোরেজে, ফাইল সার্ভারে, ডেটা সেন্টারে চলে যাবে। ঠিক আছে, এটা মনে করেন আপনার সার্ভার, ফাইল সার্ভার। এই ক্লায়েন্টের সাথে কাজ করে যে ডেটাই কালেক্ট হয়, ডেটাটা তার পিসিতে মূলত রাখা হয় না, এটা পাস করে দেওয়া হবে কোথায়? ডেটা সেন্টারে, স্টোরেজে। এও পাস করে দিবে কোথায়? এখানে। এরও পাস করে দিবে কোথায়? এখানে। এই কনসেপ্টটা হচ্ছে ফাইল সার্ভার বা শেয়ার সার্ভার। হ্যাঁ, তো যখনই তার ওই ক্লায়েন্টের ডেটার প্রয়োজন হয়, যে কোনো ডেস্ক থেকে নিতে পারবে, সে হেল্পটা নিতে পারবে। এইভাবে ডেটা সেন্টার গুলো তৈরি হয় আর কি, ফাইল সার্ভার তৈরি হয়। এখানে ওই জিনিসটাকে মিন করাচ্ছে। আর এই ধরনের অর্থাৎ ফাইল শেয়ার অথবা ফাইল সার্ভারের জন্য পৃথিবীতে এই ধরনের NAS ইউজ করা হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস স্টোরেজ। আবার আরেকটা হচ্ছে SAN ইউজ করা হয়, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক ইউজ করা হয়। ওকে, এরপর এটা পড়েন, প্রিন্ট সার্ভারটা পড়েন। Print server are much like file server, except of course they make printers available to user. In fact, file server and printer server are combined so often that you will see a lot of publications or tools refer to file and print server as if they were their own category. On its own, a print server makes printers available to clients over the network and accept a print request from those clients. A print server can be a physical server like a Windows or Linux-based server, a small stand-alone device attached to a printer, or several printers, or even a server built into the printer itself. Print server handle the following important functions: making prints available on the network, accepting print requests, managing print requests in the printer queue, in some case processing and storing print jobs. Figure 8.2 shows a sample standalone print server. It has an RJ45 network connections and 4 USB ports to connect printers. Wireless print server are easy to find as well. আচ্ছা, এখানে একটা প্রিন্ট সার্ভারের ছবি দিল। আচ্ছা, খেয়াল করেন, একটা অফিসে যদি প্রিন্টার রাখা হয় আর কি, হ্যাঁ, যদি মনিটরিং করা না যায়, মানুষ কি করবে? মানুষ অফিসে এসে পার্সোনাল কাগজ প্রিন্ট করে নিয়ে যাবে, কারো ছেলের স্কুলের নোট আসে প্রিন্ট করে নিয়ে যাবে, পার্সোনাল একটা জিনিস প্রিন্টের প্রয়োজন, সেটা প্রিন্ট করে নিয়ে যাবে। তো জেনারেলি বড় প্রতিষ্ঠানগুলো প্রিন্টের জন্য আলাদা সার্ভার ইউজ করে, তাহলে মনিটর করা যায় কে কতগুলো পেজ প্রিন্ট করতেছে, কে কি করতেছে না করতেছে, সবগুলোর ডেটা চলে আসে তার কাছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। তো এটা প্রিন্ট সার্ভারটা অনেকে কি সমত ফাইল সার্ভারের সাথে পরে হচ্ছে প্রিন্ট সার্ভার। হ্যাঁ, একটা প্রিন্টার অফিসে সবার সাথে শেয়ার করে দেওয়া হবে, এন্ড সবাই অফিসিয়াল ডকুমেন্ট প্রিন্ট করতে পারবে। ওকে, এই কনসেপ্টটা থেকে প্রিন্ট সার্ভারের কনসেপ্ট।
এ প্লাস হচ্ছে এমন একটা কোর্স যেখানে আপনাকে সবকিছুর সাথে পরিচয় করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কিং টেকনোলজিতে এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে। আপনারা যখন আস্তে আস্তে আরো অ্যাডভান্স কোর্স যখন, তখন হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আপনি একটা ফাইল সার্ভার করেন, আপনি একটা প্রিন্টার সার্ভার করেন, আপনি ফায়ারওয়াল কনফিগার করেন। এ প্লাস হচ্ছে কি আমাদের নেটওয়ার্কিং ক্যারিয়ারের প্রথম কোর্স। তো এখানে প্রত্যেকটা জিনিসের সাথে 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 কি করে দেওয়া হচ্ছে, পরিচয় করে দেওয়া হচ্ছে। তো এগুলো কনফিগারেশন আস্তে আস্তে কি পাবেন ইয়েতে। আর অ্যাডভান্স কোর্সে যখন যাবেন, জবে যাওয়ার পরে তখন পাবেন। এরপরে দেখেন এটা পড়েন মেইল সার্ভার। মেইল সার্ভারটা পড়েন। Email it's critical for communications, and mail server are responsible for sending, receiving, and managing email. To be a mail server, the computer must be running a specialized email server package. Some popular ones are Microsoft Exchange, SendMail, Postfix, and Exim. Although there are dozens of others on the market, clients access the mail server by using an email client installed on their system. The most common corporate email client is Microsoft Outlook, but Apple Mail, HCL Notes, formerly IBM Notes, and Laros Notes, Gmail, and Thunderbird are also used. Mobile and internet email clients, which are more popular than their corporate cousins, include the iPhone, iPad, and Android email clients, Gmail, Outlook, Apple Mail, and Yahoo Mail. In addition to sending and receiving email, mail servers often have anti-spam software built into them, as well as the ability to encrypt and decrypt messages. Email servers are most often located in the screened subnet tablet. Table 8.1 lists the most important protocols for sending and receiving email. খেয়াল করেন, আমরা পার্সোনাল ইউজের জন্য জিমেল ইউজ করি, আউটলুক ইউজ করি, অ্যাপলের মেল ইউজ করি, অ্যাপল ইউজ করি। হ্যাঁ, এগুলো কিন্তু পার্সোনাল ইউজের জন্য। কেউ বিজনেস পারপাস এগুলো ইউজ করতে পারবে না। বিজনেস পারপাস ইউজ করতে গেলে মাইক্রোসফটকে টাকা দিয়ে তাদের মেইলের এক্সটেনশন নিতে হবে। জিমেলকে টাকা দিয়ে কি নিতে হবে, তাদের মেইলের কি নিতে হবে, এক্সটেনশন নিতে হবে। খেয়াল করেন, আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার মাইক্রোসফটের মানে একটা পেইড সার্ভিস আর কি, মেইলের জন্য একটা পেইড সার্ভিস। হ্যাঁ, এখান থেকে যদি আমি আউটলুকে যাই, দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা কিরকম। আমার ডোমেইন নেম অনুযায়ী skillfishers@bdserversolution.microsoft.com। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে উপরে skillfishers@bdserversolutions.com সামথিং। জি, দেখা যাচ্ছে। নিজস্ব সার্ভার নেম, নিজস্ব কোম্পানির নামে। ওকে, নিজস্ব কোম্পানির নামে যদি আপনি মেইল সার্ভার খুলতে যান, অর্থাৎ আমরা যে জিমেল ইউজ করি, পার্সোনাল যে মেইল ইউজ করি, এগুলো কিন্তু কোম্পানির জন্য ইউজ করা যাবে না। আপনার কোম্পানির সিকিউরিটির জন্য আপনাকে নিজেকে মেইল সার্ভার কনফিগার করতে হবে। ওই মেইল সার্ভারের ডোমেইন নেম নিজের কোম্পানির নামে দেওয়া যাবে। তখন আমাদের মেইলের @এর পরে কি থাকবে, আপনার কোম্পানির নাম থাকবে। কি থাকবে, @bdserversolution, @skillfishers.com। আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে দেখবেন, কেউ যদি মেইল অ্যাড্রেস দেয়, দেখবেন যে ওই তাদের কোম্পানির নামে @দিয়ে gmail.com নাই, outlook.com নাই, কোম্পানির নামে। ইউনিভার্সিটিতে দেখবেন, ইউনিভার্সিটি আলাদা একটা মেইল সার্ভার থাকে, @university.com এরকম। ওকে, তো এই মেইল সার্ভারের ব্যাপারটা আমাদেরকে এখন জানা গেল। হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা এখানে একটা এই কন্টেন্টটা পরীক্ষা আসবে এই পোর্ট নাম্বারগুলো SMTP মেইলের আদান প্রদানের জন্য মেইল সেন্ডের জন্য SMTP প্রোটোকল ইউজার পোর্ট নাম্বার 25 POP3 রিসিভের জন্য IMF রিসিভের জন্য ওকে এটা আমি আপনার নোট করে রাখতেছি ক্লাস শেষে একসাথে দিয়ে দিব এই পরীক্ষা আসবে আর বিভিন্ন পরীক্ষা এগুলো সারা জীবন লাগবে সিস্টেমটা লাগবে না এটা তেমন একটা এখন ইউজেস নাই সিস্টেম বা সিস্টেম হ্যাঁ জি ওয়েব সার্ভারটা একটু বলুন Whenever you visit a web page, you are making a connection from your device. The client to a web server. To be more specific, a connection is required by your internet software, generally a web browser, using the hypertext transfer protocol secure HTTPS of the TCP/IP protocol suite. Your client needs to know the IP address of the website server, and it will make the request on port 443. The web server itself is configured with web hosting software which listens for inbound requests on port 443. Two of the most common web server platforms are the one open source Apache's and Microsoft's Internet Information Service IIS. Although there are a few dozen different packages available for use. Web server provides content on request which can include text, image and videos, and they can also do things like run scripts to open additional functions such as processing credit card by দেখা যাচ্ছে না credit card transactions and querying debates database. আচ্ছা ওয়েব সার্ভার তো হচ্ছে আমরা যে whenever you visit a web page you are making a connection from your device to the client to web website অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে যাচ্ছি বা একটা পেজে যাচ্ছি মূলত আমরা কি করতেছি আমি ওই সার্ভারের ডেটাবেসের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছি ঠিক আছে ওকে তাহলে এই জিনিসটা এখানে বলতেছে টু বি মোর স্পেসিফিক কানেকশন রিকোয়েস্টেড বাই ইন্টারনেট সফটওয়্যার জেনারেলি ওয়েব ব্রাউজার আমরা ওয়েব ব্রাউজার দিয়ে তো করি তাই না ওয়েব ব্রাউজার বলতে ব্রাউজার গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স ইত্যাদি এই ক্লায়েন্ট নিডস টু নো দ্য আইপি অ্যাড্রেস ফর দ্য ওয়েব সার্ভার বলতে আমার অবশ্যই আইপি অ্যাড্রেসের প্রয়োজন আছে আমরা আইপি জানি অথবা ওয়েবসাইটের নাম জানি এন্ড ইট উইল মেক দ্য রিকোয়েস্ট অন পোর্ট কত 443 ওই আমরা যে বলছিলাম একদিন এগুলা ডিসকাস করছি যদি কোনো এর মধ্যে তালা সিম্বল থাকে লক সিম্বল থাকে এটি HTTPS ঠিক আছে সিকিউর কানেকশন এস্টাবলিশ করে যদি তালা সিম্বল না থাকে সেটা HTTP কানেকশন ইউজ করে যে এটি পোর্টে থাকে ওই কথাটা এখানে আবার রিভিউ আছে ওকে বুঝতে পারতেছে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ওয়েব সার্ভার আমরা মূলত যখন কোনো ওয়েবসাইটে যাই মূলত আমরা তাদের সার্ভারের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করি কানেক্টিভিটি সিকিউর কানেক্টিভিটির জন্য 443 পোর্টে যাই এবং সেগুলোর মধ্যে তালা সিম্বল থাকে আনসিকিউর কানেকশন হলে সেটা HTTP তে যাই আর ওটার পোর্ট নাম্বার কত 80 আচ্ছা এরপরে এখানে সিকিউরিটি লগ ইন ইভেন্ট ভিউয়ার আসলো না দেখা যাচ্ছে জি ভাই আচ্ছা কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে আমি যে কম্পিউটার ইউজ করি আমার এখানে কোনো সাইবার অ্যাটাক হচ্ছে কিনা বা কোনো আনঅথরাইজড ইউজার অ্যাক্সেস করতেছে কিনা এটা কই থেকে দেখা যায় সিকিউরিটি লগ ইন ইভেন্ট ভিউয়ার থেকে দেখা যায় হ্যাঁ আমরা এটা একটু সাইট ভিজিট আচ্ছা
এটাকে শেষ করি। কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে লোকাল গেছে, এটা ইভেন্ট ভিউয়ারে গেলে হচ্ছে ইভেন্ট ভিউয়ার বইতে যে সব ইন্টারফেস দেখাচ্ছে আমরা ওই ইন্টারফেসটা আসছে। মানে এখানে হালকা করে বুঝে দিচ্ছে আমার কম্পিউটারে একটা ইভেন্ট ভিউয়ার একটা অপশন আছে, সে কি করে আপনাকে ইভেন্ট ভিউয়ার গুলোতে দেখে আপনার সিস্টেম কে লগ ইন করছে, কে লগ আউট করছে, অডিট সাকসেস, স্পেশাল লগ অন, স্পেশাল লগ অন, ঠিক আছে, কে কখন লগ ইন করছে, টাইম, এই জিনিসগুলো এখানে আসে। অর্থাৎ আমাদেরকে এটা বুঝাতে চাচ্ছে যে হ্যাঁ আপনার সিস্টেমে ইভেন্ট ভিউয়ার একটা অপশন আছে, আপনার সিস্টেমের মধ্যে কি কি ইভেন্ট হচ্ছে, কি কি ইভেন্ট হচ্ছে না, এই ব্যাপারগুলো আপনি কি পাবেন নিজে নিজে পরে চেক করতে পারবেন। ওকে, এটাকে বলা হয় কি ইভেন্ট ভিউয়ার। কই থেকে গেছে ইভেন্ট ভিউয়ার লিখে উইন্ডোজ টপ থেকে সিকিউরিটি, আবার যাচ্ছে, আবার একবার দেখাই দিই। ইভেন্ট ভিউয়ার দিকে সিস্টেমে সার্চ অপশনে দিয়ে দিব, এটা আসবে কাস্টম লগ, উইন্ডোজ লগ, সিকিউরিটি। ঠিক আছে, এখান থেকে এগুলো চেক করা যায় কে কে অ্যাক্সেস নিয়েছে, কে কে কখন অ্যাক্সেস নিয়েছে, এই টাইম চেক করা যায়। এটাকে বলে কি ইভেন্ট ভিউয়ার। আচ্ছা, এরপরে দেখেন এখানে হিস্ট্রি দেখে যাই আমরা, ব্রাউজার হিস্ট্রি, ওইটাও শেখাচ্ছে বিভিন্ন সাইট থেকে আপনার ব্রাউজার হিস্ট্রি দেখতে পারবেন। এটা তো পারি আমরা, তাই না? মোবাইল ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজার হোক, এখান থেকে আমরা কি হিস্ট্রি চেক করতে পারি, কে কখন কোনটাতে লগ ইন করছে, বিভিন্ন ব্রাউজার। আচ্ছা, এটা একটা নতুন টপিকস, এটা একটু পরে স্প্যাম গেটওয়েজ একটু পরে। Spam email is pervasive today. If you use email, it's likely you get spam, and a lot of it. What might be hard to believe is that you would get significantly more if there weren't anti-spam device protections. You a spam gateway is an appliance, most likely a software installations or virtual appliance that blocks malicious emails from entering a network. They go by other names as well, such as anti-spam gateways, which sounds more appropriate, spam blockers, and email gateways. Anti-spam gateways can be located in two places: one the cloud or one an internal network, meaning internal to where the firewall is placed. The intent is that email inbound to a corporate email server will first go through the gateway. If the gateway checks the email and verifies it's not spam, it passes the mail through to the server. Flagged email gets sent to a spam folder, quarantined, or deleted. Email that contain certain keywords, have malicious links, or come from domains that are known to send spam are most likely to get flagged. On occasion, legitimate emails will get flagged too, but this appliance gets far more right than they get wrong. Some spam gateways will also handle outbound emails. Hopefully, your users aren't spammers, but if they are, the gateway will put an end to it. In most cases, a company sending a spam email is accidental. A hacker could be sending emails from your company's domain by spoofing it or by other tricks which might not be
immediately visible. আচ্ছা, তাহলে এতটুকু পড়লে হবে। এখানে কনসেপ্ট গুলো দিচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা আমাদের জিমেইলে গেলে খেয়াল করেন, আমরা আমাদের জিমেইলে যাই, আমরা অনেকগুলা স্পাম পাচ্ছি না? স্পামে অনেকগুলো মেইল জমে যাচ্ছে, তাই না? এটা কি হচ্ছে, আর জিমেইলের নিজস্ব সিকিউরিটি সিস্টেম, যখনই কোনো সাসপিসিয়াস মেইল গুলো আসে তখন তারা কি করে দেয়, তারা এগুলো স্পামে পাঠায় দেয়। তো যখন আমরা নিজেরা মেইল সার্ভার কনফিগার করব, তখন আমাদেরকে এগুলো কনফিগার করতে হবে যে যদি কোন একটা জিনিস বারবার হয়, দেখেন আমার সেম মেইল গুলা এখান থেকে বারবার কি আসতেছে, স্পাম আসতেছে, তখন একাধিক মেইল এগুলো স্পামে পাঠায় দেয়। আপনি যদি এগুলো আর হচ্ছে কি করে স্পামে লিস্ট করে ফেলে, আপনি যদি জিমেইল দিয়ে একসাথে অনেককে মেসেজ বা মেইল পাঠান, জিমেইল আপনার মেইলটাকে স্পামে পাঠিয়ে দিবে। কারণ জেনারেলি পার্সোনাল ইউজে মানুষ মেইল কয়টা পাঠায়, 2টা পাঠায়, 4টা পাঠায়, 10টা পাঠায়, কেউ তো 100টা পাঠাবে না। মানে এগুলো বিজনেস পারপাস ইউজ করা যাবে না। ওকে, তখন সমস্ত মেইলকে তারা কি করবে, স্পাম মনে করবে। আচ্ছা, এখানে আমি এটাকে সংক্ষেপে এখান থেকে বলে দিই। ফায়ারওয়াল পড়ছি না, ফায়ারওয়ালের মধ্যে 2টা ক্যাটাগরি। একটা হচ্ছে আইপিএস। আইপিএস মানে হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ফায়ারওয়ালের মধ্যে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, একটা হচ্ছে সে ইন্ট্রুশন অ্যাটাক করে, সে ডিটেক্ট করে দিবে, ডিটেক্ট করে আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে, বাকি কাজ আপনাকে করতে হবে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরকে বাকি স্টেপ নিতে হবে। সরি, এটা হচ্ছে প্রিভেনশন, আইপিএস লিখছি না, প্রিভেনশন সিস্টেম। আর হচ্ছে আইডিএস। আইডিএস আইডিএস এর কাজ হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। একটা কি করবে, ডিটেক্ট করে দিবে, এটা প্রাইস কম, আর এই কি করবে, আপনার প্রিভেন্টও করে দিবে। ফায়ারওয়ালের 2টা ক্যাটাগরি, একটা আইডিএস আর একটা কি আইপিএস। একটা ডিটেক্ট করে আর এটা কি করে, প্রিভেন্ট করে। আচ্ছা, এরপরে লোড ব্যালেন্সার একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর ছবি দিচ্ছে, এটা থেকে বোঝা যাবে। দেখেন আপনার অফিসের একটা হচ্ছে ওয়েব সার্ভার, একটা বিগ লিস্টিং সার্ভার, আর এটা হচ্ছে ডাউনলোড সার্ভার। এখন ক্লায়েন্টের রিকোয়েস্ট যদি একসাথে অনেক রিকোয়েস্ট যদি এটার উপর চলে আসে, তাহলে এই সার্ভার হ্যান্ডেল করতে পারবে না। আর সব রিকোয়েস্ট যদি এখানে আসে, এটা হ্যান্ডেল করতে পারবে না। সব রিকোয়েস্টে মাঝখানে একটা লোড ব্যালেন্সার বসানো হয়। কি বসানো হয়, লোড ব্যালেন্সার। এই কি করবে, রিকোয়েস্ট গুলোকে এখানে একটু স্টে করাবে, স্টে করাই ব্যালেন্স করে পাঠাবে। মানে একসাথে এত রিকোয়েস্ট পাঠাবে না যে সার্ভার পর্যন্ত হ্যাং হয়ে যায়। বুঝতে পারতেছি ব্যাপারটা কি, লোড ব্যালেন্সার, লোডটাকে ব্যালেন্স করবে, এটা একটা হার্ডওয়্যার ডিভাইস। বিভিন্ন ধরনের বড় ডেটা সেন্টার কি ইউজ করে, এটা ইউজ করে যেন অনেকগুলো রিকোয়েস্ট এসে আমার সার্ভারকে হ্যাং করে দিতে না পারে। তো এর মাঝখানে একটা লোড ব্যালেন্সার বসানো। ওকে, যেরকম আমি যদি এখন আমার সিস্টেম অনেকগুলো ব্রাউজার ওপেন করে ফেলি, এটা সেটা অনেকগুলো একসাথে ক্লিক করে ফেলি, তখন কি সিস্টেম হ্যাং করে বসে না? আপনার সার্ভারও যদি একসাথে অনেক রিকোয়েস্ট চলে আসে, সার্ভারও কি হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। তো এর মাঝখানে কি বসে, লোড ব্যালেন্সার বসে। আচ্ছা, এরপরে কনসেপ্ট হচ্ছে প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভারটাই বলি, ছবি থেকে বুঝে। হ্যাঁ, প্রক্সি সার্ভার আরেকটা কনসেপ্ট।
আচ্ছা একটু থিওরিটা পড়েন, নাহলে একটু ঝামেলা হয়ে যাবে, বুঝাবে না। একটু পড়েন তো প্রক্সি সার্ভারটা। A proxy server makes requests for resources on behalf of a client. The most common one that you will see is a web proxy, but you might run into a couching proxy as well. Exercise 8.1 shows you where to figure your computer to use a web proxy server in Windows 10. দেখেন আমি বুঝাই জিনিসটা। মনে করেন আমরা বাংলাদেশে আছি, এটা আমরা বিভিন্ন ইউজার। ইউটিউব, ফেসবুক এগুলো কোন দেশ থেকে চলে? ইউএসএ থেকে চলে না? ইউটিউব, ফেসবুক এগুলো কোন দেশ থেকে? ইউএসএ থেকে চলে। এখন এটা মানে কি ইউএসএ? ওকে, এন্ড ইউটিউব বা ফেসবুক সার্ভার ইউএসএ। এখন আমাদের রিকোয়েস্ট যদি সবসময় ইউএসএ থেকে রেসপন্স করে, ইউএসএ এর সাথে কিন্তু বাংলাদেশের ডিসটেন্স অনেক, না? আমি আপনাকে এই জিনিসটা দেখাই। খেয়াল করেন, এটা আমার আরেকটা ওয়েবসাইট, হ্যাঁ, bdserversolutions.com। এর আগে মনে দেখেছিলাম। সাইটটা লোড হইতে একটু সময় নিচ্ছে। আমার এটার হোস্টিং কিনা হচ্ছে ইউএসএ থেকে, ওই থেকে ইউএসএ থেকে। আবার স্কিল ফিচার্স, এটার হোস্টিং হচ্ছে বাংলাদেশে, মানে এটা সার্ভার বাংলাদেশে। আমি আপনাকে দেখে কিভাবে বুঝবেন। এখানে একটা ওয়েবসাইট আছে, এগুলোর সাথে পরিচিত হন, এগুলো অনেক কাজে লাগবে। হ্যাঁ, স্কিল ফিচার্স আইপি অ্যাড্রেসটা বের করে প্রথমে। স্কিল ফিচার্স এর আইপি অ্যাড্রেসটা বের করতেছি। স্কিল ফিচার্স আইপি হলো 103 ডট সামথিং, হ্যাঁ, কপি করলাম। এই সাইটে আইপি লিখে এন্টার দিলে আইপির লোকেশনটা দেখায়, আইপি কোথায় লেখা। এখানে আইপিটা পেস্ট করলাম, দেখেন আইপি লোকেশন কোথায়? বাংলাদেশ, তাই না? আর বিডি সার্ভারের আইপিটা বের করি, bdserversolutions.com। ওকে দিলাম। আইপিটা 67 দিয়ে শুরু, আইপিটা এখানে লিখে এন্টার দিলাম। এটা লোকেশন কোথায়? ইউনাইটেড স্টেটস, ডিএফডব্লিউ ডেটা সেন্টার, হ্যাঁ, আর আমেরিকা শিকাগোতে, হ্যাঁ। আচ্ছা, এখন আমেরিকা আমার থেকে অনেক দূরে না? তাইলে আমি যখন সিএমডি তে যাব, বিডি সার্ভার সলিউশনে যখন পিং দিব, দেখেন সে আমাকে রেসপন্স করতে তার 250 মিলি সেকেন্ড সময় নিচ্ছে। কত মিলি সেকেন্ড? 268 মিলি সেকেন্ড। দেখা যাচ্ছে? কত মিলি সেকেন্ড সময় নিচ্ছে? 268 মিলি সেকেন্ড। আর আমি যখন স্কিল ফিচার্স কে দিচ্ছি, সেটা বাংলাদেশে হোস্টিং, সে আমাকে রেসপন্স দিচ্ছে কত? 7 মিলি সেকেন্ডের ভিতরে। কেন? কারণ এটা সার্ভার আমার কাছে। আর কোনটা সার্ভার? বিডি সার্ভারের সার্ভার আমার থেকে কি অনেক দূরে। তো সে এখান থেকে রেসপন্স হয়ে আসতে দেখাইতে আমাকে সময় বেশি নেবে না? কারণ আমেরিকা পর্যন্ত যাইতে এখানে অনেকগুলো রাউট আছে। আমার পরে আমার রাউটার সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুরের পরে এরপরে কোথায় যাবে, আরেকটা আরো মাঝখানে 3টা 4টা দেশ হয়ে সে কোথায় যাবে, রিকোয়েস্ট ইউএসএ পর্যন্ত নিয়ে।
ওকে, বুঝতেছেন জিনিসগুলো, ধরতে পারতেছেন? জি ভাই জি। আচ্ছা, কিন্তু এবার ইউটিউব কোন দেশ থেকে চলে এটা তো আপনারা জানেন, ইউটিউব আমেরিকান প্রোডাক্ট না, আমেরিকা থেকে না। ফেসবুক ওই থেকে, আমেরিকা থেকে। কিন্তু আমি যদি ইউটিউবকে পিং করি, ইউটিউবে পিং করি, 37 মিলি সেকেন্ডের ভিতরে রেসপন্স দিচ্ছে। কত? বিডি সার্ভারের সার্ভার কোথায়? আমেরিকাতে। আবার ইউটিউবের সার্ভার আমেরিকাতে, কিন্তু বিডি সার্ভার সলিউশন রেসপন্স করতেছে 260 মিলি সেকেন্ডের পরে। আর ইউটিউব আমাকে 37 মিলি সেকেন্ডের ভিতরে কি করে দিচ্ছে? রেসপন্স করতেছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো প্রক্সি সার্ভার। ঘটনাটা কি? প্রক্সি সার্ভার। ইউটিউবের একটা ক্যাশ সার্ভার বাংলাদেশে আছে, একটা না বেশ কয়েকটা ক্যাশ সার্ভার বাংলাদেশে আছে। আমার এই রিকোয়েস্ট গুলো এখন ইউটিউবের সার্ভার পর্যন্ত যেতে হয় না, এই ক্যাশ প্রক্সি সার্ভার প্রক্সি দিচ্ছে আর কি, সে এটার ডেটা গুলোকে এখানে ক্যাশ করছে, জমাইছে। এখন আমার রিকোয়েস্ট যদি পাঠায়, রিকোয়েস্ট সবসময় শর্টেস্ট পাতে যাবে, সে আমাকে এখান থেকে এনে দিয়ে দিচ্ছে 37 মিলি সেকেন্ডের কি ভিতরে। এই কাজটাই হচ্ছে প্রক্সি সার্ভারের কাজ। প্রক্সি দেওয়া, একজনের কাছে আরেকজন করে দেওয়া। এই বাংলাদেশের মধ্যে যেখানে, কারণ ইউটিউবের রিকোয়েস্ট তো অনেক, তাই না? বাংলাদেশ থেকে ফেসবুকের রিকোয়েস্ট অনেক, সোশ্যাল নেটওয়ার্ক। তো বাংলাদেশকে এরা কি করছে? প্রক্সি সার্ভার দিছে, ক্যাশ সার্ভার দিছে, এটা ইউটিউব থেকে দেওয়া হয়। এবং এটা করলে তাদের কি লাভ? তাদের এই সার্ভার উপর বেশি প্রেশার পড়ে না। পৃথিবীর প্রত্যেকটা দেশে এরকম কি বসানো থাকে? ক্যাশ সার্ভার বসানো থাকে। ওকে, তো এই ক্যাশ সার্ভারের মাধ্যমে সে কি দিয়ে আমাদেরকে সার্ভিসগুলো দেয়। এই কনসেপ্টে হচ্ছে, এই কনসেপ্ট হচ্ছে কি প্রক্সি সার্ভারের কনসেপ্ট। বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এবার এটা পড়েন নতুন কনসেপ্ট, ইন্টারনেট অফ থিংস। The Internet of Things lot has been growing rapidly for the last several years. Home automation systems and a lot-based security systems are becoming increasingly popular and will likely continue to become more pervasive. Also has a place in the manufacturing world as com- companies seek to contain costs. Lot networks will often have a central controllers or coordinating device like computers switch but dedicate specifically to lot device. The administrator will have an app usually. ইন্টারনেট অফ থিংস, আইওটি, আইওটি যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, Uh, আইওটি হচ্ছে, আইওটি হচ্ছে যে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করছে। হ্যাঁ, আইওটি ডিভাইস গুলা একটা সময় আমরা যখন ছিলাম আর কি, মানুষ কি ইউজ করতো? ফ্যান ইউজ করতো, এরপরে এয়ার কন্ডিশন আসে, এসি ইউজ করতেছে, এসির জন্য রিমোট ইউজ করতেছে। এখন রিমোট চলে গিয়ে এখন আবার কি চলে আসছে? সেন্সেশন চলে আসছে, যে আমার সেন্সর অনুযায়ী সে কি করবে? নিজে নিজে সে অটোমেটিক ভাবে কাজ করবে। এই কনসেপ্ট গুলো হচ্ছে ইন্টারনেট অফ থিংস। মানে ভয়েস থেকে যে আউটপুট আসতেছে, আর সেন্সেশন থেকে যে আউটপুট গুলো আসতেছে, এই টোটাল ব্যাপারগুলো কি বলা হচ্ছে? আইওটি বলা হচ্ছে। ওকে, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, অটোমেটিক আমার রুমের লাইট অফ হয়ে যাবে, মেনুটা আমাকে অফ করতে হচ্ছে না, ফ্যান অফ হয়ে যাবে। এই ধরনের টেকনোলজি গুলোকে আইওটি বলা হচ্ছে। এগুলো আমাদের নেটওয়ার্কিং এর সাথে জড়িত। নেটওয়ার্কিং এর পরে নেটওয়ার্কের সাথে প্রোগ্রামিং অ্যাড করে জিনিসগুলো করা হয়। এটা সেটা একটু করে পরিচয় করা দিই।
আচ্ছা, এরপরে হচ্ছে থার্মোস্ট্যাটস, এটা একটু পরে। A thermostat is a device connected to a heating or cooling system that allows user to control the temperatures of a room, home, or buildings. Programmable thermostat that allows you to set the temperature based on time and day have been around for more than 20 years. The next step in the evolutions is a smart thermostat shown in figure 8.1 that's remotely accessible and can do some basic learning based on the weather and your preference. Smart thermostat usually have a touch screen, often have their own app, and can be controlled by a central coordinator. আচ্ছা, এই ডিভাইসটা নিয়ে একটু কথাটা বলছি আর কি। হ্যাঁ, টেম্পারেচার বা হচ্ছে যে আউটপুট দিবে। আচ্ছা, হোম সিকিউরিটি অটোমেশনস, এটা আমরা একটু পড়ি। হ্যাঁ, পড়েন এটা। Home security systems have been around for a long time, and security cameras are an internal in general part of them. With IoT-based cameras, security systems are most customizable and smarter than ever. The security camera can be standalone, but most often is part of series of cameras connected to a home security system. The central systems will often have a touch screen as well as an app. The system can be activated in several ways, such as by the ringing of an integrated doorbell or by motion sensor. Most systems will provide further recording of videos in the event that they are triggered by motion. Video footage may be stored on a local storage such as an SD card or on the cloud. Configurations options often include when or activate, for example, when motion is detected, how to notify the user such as a text or email, and how long to record and store footage. আচ্ছা, এখানে লেটেস্ট টেকনোলজি গুলো নিয়ে বলতেছে আর কি। হ্যাঁ, সিকিউরিটি সিস্টেমে যে অটোমেশন আসলো, ক্যামেরার ব্যাপারগুলো আসলো, তারপর ওয়েব ক্যামেরার ব্যাপারগুলো আসলো। হ্যাঁ, ডোর লকস যে এখন বিভিন্ন পাসওয়ার্ডের মাধ্যমে লক করা যাচ্ছে, আইরিশ বা রেটিনা স্ক্যানের মাধ্যমে বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে লক করা যাচ্ছে, এই ব্যাপারগুলো চলে আসে। হ্যাঁ, ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, লোকেশন স্মার্ট লাইট সুইচ বা গুগল লেন্স, এই ধরনের ব্যাপারগুলো লেটেস্ট টেকনোলজির ব্যাপারগুলো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা নতুন ক্লাউড কম্পিউটিংটা একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, ক্লাউডের কনসেপ্টটা আমি বুঝাই দিই। Infrastructure, types of cloud, on demand, rapid electricity, storage, Google Drive। আচ্ছা, খেয়াল করেন, ক্লাউডের কনসেপ্ট আমি বলি। মনে করেন আপনার একটা পেজ প্রিন্ট করার প্রয়োজন। আমরা নিজেরও ছোটবেলায় একটা ভুল কনসেপ্ট ছিল, মনে করেন ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে এখানে কি করে হবে, ম্যাগের সাথে কোনো একটা সম্পর্ক আছে। মূলত ওইরকম কোনো কিছু না। এতদিন ডেটা সেন্টার বা স্টোরেজ আমার কাছে ছিল বা আপনার অফিসে ছিল। এখন এই ডেটা সেন্টার বা স্টোরেজ কোথায় মাইক্রোসফটের কাছে থাকবে বা অ্যামাজনের কাছ থেকে নিলে অ্যামাজনের কাছে থাকবে। আমি তার কাছ থেকে নিব, শুধু ভাড়া নিব। ওকে, কনসেপ্টটা কি ধরনের? মনে করুন আপনার একটা পেজ প্রিন্ট করার প্রয়োজন, ইউনিভার্সিটি কোনো একটা কাজের জন্য একটা পেজ। বাংলাদেশে একটা পেজ প্রিন্ট করতে দোকান থেকে করতে গেলে কত টাকা লাগে? 5 টাকা লাগে বা 6 টাকা লাগে। এখন কেউ যদি চিন্তা করে না আমি একটা পেজ প্রিন্ট দোকানে যাই করবো না, আমি কি করব? আমি এখানে বাসায় একটা কম্পিউটার কিনবো 50,000 টাকা,
একটা প্রিন্টার কিনবো আরো 20,000 টাকা, 70,000 টাকা। এবার প্রিন্টারের কালি থাকবে, এরপরে পেস্ট কিনবো, মোটামুটি আমি 72,000 টাকা খরচ করবো। আর কেউ চাইলে 72,000 টাকা খরচ করতে পারে কিসের জন্য? এক পেজ প্রিন্ট করার জন্য। আর কেউ চাইলে কি করতে পারে? এক পেজ প্রিন্ট দোকান থেকে করা নিতে পারে কত টাকা দিয়ে? 7 টাকা দিয়ে। চাইলে 7 টাকা দিয়ে করতে পারে, চাইলে কত টাকা দিয়ে? 70,000 টাকা দিয়ে করতে পারে। ওকে, এখন ওই দোকান থেকে সার্ভিসটা নেওয়া, এটা হচ্ছে এই কনসেপ্ট হচ্ছে ক্লাউডের কনসেপ্ট। বুঝতে পারতেছি? আপনি চাইলে সার্ভার কিনে নিজের সার্ভার অফিসে বানাতে পারেন। এখন আপনার যদি মনে করেন আমার সার্ভিসটা বেশি প্রয়োজন না, এবং অল্প প্রয়োজন, তখন আপনি এই সার্ভিসটা কার কাছ থেকে নিতে পারেন? দোকানদারের কাছ থেকে বা ক্লাউড কম্পিউটিং যারা দিচ্ছে তাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু এখন খেয়াল করেন, এখন মনে করেন আপনার পার্সপেক্টিভ, আপনাকে প্রত্যেকদিন 100 পেজ প্রিন্ট করতে হচ্ছে। তাহলে এক মাসে প্রিন্ট যদি দোকান থেকে ভাড়া নেন, তাহলে এক মাসে তো আবার অনেক টাকা চলে আসতেছে, এক বছর অনেক টাকা চলে আসতেছে। ঠিক আছে, তখন আপনি নিজে কি করতে পারেন? নিজে নিজে সার্ভার বানাতে পারেন। আমার ইউজেস অনেক বেশি, কম্পিউটার কিনে প্রিন্টার কিনতে পারেন। কিন্তু আপনার ইউজেস যদি কম হয়, পার্সপেক্টিভ যদি কম থাকে, তখন আপনি কি করতে পারেন? এভাবে দোকানের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন বা ক্লাউডের কাছ থেকে স্টোরেজ নিতে পারেন। বুঝতে পারতেছি? ক্লাউডের কনসেপ্ট হচ্ছে এটা। আমার যদি ছোট এনভায়রনমেন্ট হয়, আমি ক্লাউডের কাছ থেকে অল্প টাকায় ভাড়া নিতে যতটুকু ইউজ করবো ততটুকু ভাড়া দিলাম। ঠিক আছে, যদি আমার বেশি হয় তখন আপনি চিন্তা করতে হবে আমি ক্লাউডে যাবো না নিজে ডেটা সেন্টার বানাবো, নিজে নিজে সার্ভিস কি বানাবো। ওকে, তো এখানে ক্লাউডের আরো সুবিধা, আবার ক্লাউডের সুবিধা আছে। সুবিধা কি? এখন নিজে যদি সার্ভার বানান, কোথায়? নিজের অফিসে, এন্ড সার্ভার মেইনটেনেন্স আপনাকে করতে হবে। ওকে, সার্ভার মেইনটেনেন্স করতে হবে। আবার সার্ভার মেইনটেনেন্সের জন্য আপনাকে সার্ভার মেইনটেনেন্স জানে এরকম এক্সপার্ট লোক রাখতে হবে, এমপ্লয়ি রাখতে হবে। তো এখন অফিস ডিসিশন নিতে পারে, অফিস কি এমপ্লয়ি ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে অফিস চালাবে, নাকি কি করতে হবে এভাবে অল্প ইঞ্জিনিয়ার নিয়ে ক্লাউড থেকে সার্ভিসটা চালাবে, এটা কি করবে? অফিস ডিসিশন। তো এখন দুইটার পার্সপেক্টিভ, মনে করেন নিজে কিছু প্রতিষ্ঠান চাইবে যে আমি ইনিশিয়াল এত টাকা ইনভেস্ট করবো না, আপনার ক্লাউড থেকে সার্ভিস চালান। কিছু প্রতিষ্ঠান চাইবে না আমরা টোটাল ডেটা সেন্টার নিজের কাছে রাখবো। আবার কিছু আবার কি হচ্ছে, হাইব্রিড হচ্ছে, কিছু সার্ভিস নিজেরা, মনে মেল সার্ভার ওই একটা মেল সার্ভার অনেক ঝামেলা করে, নিজস্ব মেল সার্ভার গুলো আর কি। অনেকে কি করে মাইক্রোসফট থেকে মেল সার্ভিসটা নেয়, বাকি নেটওয়ার্ক নিজেদের মধ্যে থাকে, মেল সার্ভিসটা নেয় কার কাছ থেকে? মাইক্রোসফটের কাছ থেকে বা কোনো থার্ড পার্টির কাছ থেকে। এগুলোকে বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে যদি ক্লাউডও কিছু থাকে, আবার কি কিছু থাকে, নিজস্ব নেটওয়ার্কও থাকে, এই ধরনের নেটওয়ার্ককে হাইব্রিড নেটওয়ার্ক। ওকে, তাহলে ক্লাউডের এই কনসেপ্টটাই হচ্ছে ক্লাউডের কনসেপ্ট। ওকে, আর এখানে আমরা ক্লাউডের এই গুগল ড্রাইভ ইউজ করতেছি, এটাও ক্লাউড থেকে ইউজ করতেছি, তাই না? আপনি যদি এখানে 15 জিবি আমরা যদি ফ্রি ইউজ না করি, তখন আমাদের 15 জিবির একটা কি কিনতে হচ্ছে, পেন ড্রাইভ হোক, এটা হোক, সেটা কিনতে হচ্ছে। এটাতে প্রাইস প্রায় $10 বা 800 টাকা, 1000 টাকার মতো আছে, তাই না? তো এখানে শেয়ারিংটা দেখাইলো গুগলে একটা ক্লাউড একটা জিনিস রেখে আপনি কি করতে পারেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সিস্টেমে রাখলে, আপনার পিসিতে রাখলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। ক্লাউডের এটা আবার অ্যাডভান্টেজ, সুবিধা, আপনি যখন যার সাথে ইচ্ছে তার সাথে শেয়ার করতে পারতেছেন। আপনার পিসি ডকুমেন্টটা শেয়ার করতে পারতেছেন না, এই ব্যাপারটা। আবার ক্লাউড এখন কি হচ্ছে, এখন তো ক্লাউডের প্রচুর জয় জয়কার চলতেছে, হ্যাঁ বেশি সবাই জানে এই অ্যাক্সেসিবিলিটির জন্য সবাই ক্লাউডে, অনেকে ক্লাউডে চলে যাচ্ছে। ক্লাউড থেকে ওয়ার্ডে কাজ করলেন, ওটা শেয়ার করে দিলেন, তাহলে আপনাকে আলাদা ফাইল ওপেন করতে হচ্ছে না। গুগলের অ্যাপসে যে আইকনগুলো আছে এটা দেখাচ্ছে, এগুলো সবগুলো ক্লাউডে সার্ভিস দিচ্ছে আমাদেরকে এখান থেকে। এখান থেকে এগুলো সবগুলো আমাকে কি দিচ্ছে? ক্লাউডে সার্ভিস দিচ্ছে, নিউজ দিচ্ছে, স্লাইড দিচ্ছে, সেভ দিচ্ছে, হ্যাঁ মাইক্রোসফট এক্সেল এর শীটের কাজ দিচ্ছে, ডক্স এর কাজ দিচ্ছে। ওকে, তো ওগুলা নিয়ে একটু কথাবার্তা বললো। ক্লাউড, এগুলো ক্লাউডের সার্ভিস, ক্লাউডের সার্ভিস গুলো সেভাবে করে।
আচ্ছা, এরপরে ভার্চুয়ালাইজেশনের ব্যাপার আসলো। আরেকটা কনসেপ্ট হচ্ছে কি ভার্চুয়ালাইজেশন মাইক্রোসফট হাইপার-ভি। আচ্ছা, এটা আমরা সেকেন্ড মডিউলে প্র্যাকটিক্যালি করব। আমি এখন থিওরিটা ক্লিয়ার করে দিচ্ছি। ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি, মনে করেন আমরা স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট, হ্যাঁ। এখন আপনি কি করবেন, আমার এখন কিসের প্রয়োজন? আচ্ছা, আমি দেখেন আমার এখানে আছে VMware। দেখেন আমার এই বাম পাশে দেখেন উইন্ডোজ 10 একটা, উইন্ডোজ 10 আর একটা, উইন্ডোজ 10 একটা, লিনাক্স আর একটা অপারেটিং সিস্টেম, সার্ভার আর একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সার্ভার, মাইক্রোটিক একটা অপারেটিং সিস্টেম, রেড হ্যাট লিনাক্স আর একটা, মাইক্রোটিক, অনেকগুলো অপারেটিং সিস্টেম আমার এখানে আছে। হ্যাঁ, এখন আমরা যখন আরো ট্রেনিং করাই বা আপনারা যখন ট্রেনিং করতেছেন, আমি বললাম যে এই কম্পিউটারের সাথে ওই কম্পিউটার কানেক্ট করো। এখন আপনি কম্পিউটার দুইটা কই পাবেন? সবার বাসায় হয়তো ম্যাক্সিমাম একটা থাকে। আমি বললাম যে তিনটার সাথে দুইটা কানেক্ট করো। এমন তো না যে আমি এখন প্র্যাকটিস করার জন্য আরো দুইটা কম্পিউটার কিনে ফেলবো, তিনটা কম্পিউটার কিনে ফেলবো, এটা তো সম্ভব না, তাই না? তো এই জিনিসটাই ভার্চুয়ালাইজেশনের সুযোগ করে দেয় কি কিছু সফটওয়্যার। এটাকে এটা হচ্ছে VMware। আর মাইক্রোসফটের এই সাপোর্টটা সেটাকে বলে মাইক্রোসফট হাইপার-ভি। কি বলে? মাইক্রোসফট হাইপার-ভি। ওখানে এই হার্ডওয়্যারের মধ্যে, আমার যে হার্ডওয়্যার আছে এই হার্ডওয়্যারের মধ্যে আপনি আরো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। অপারেটিং সিস্টেম ইনস্টল করে ওখান থেকে কি প্র্যাকটিস করতে পারবেন। এই জিনিসটাকে বলা হচ্ছে কি ভার্চুয়ালাইজেশন। বুঝতে পারতেছি? কথাগুলো কি বুঝে গেছে? এই দেখেন আমার এখানে এই সিস্টেমের ভিতরে আরেকটা উইন্ডোজ 10, এটা আমি আমার প্রিভিয়াস একজন স্টুডেন্টকে পড়ানোর সময় এটা ইনস্টল করছিলাম, উইন্ডোজ 10। আপনাদেরকে সামনের দিকে যখন উইন্ডোজ 10 এর ইনস্টলেশন দেখাবো, পার্টিশন দেখাবো, তখন এই জিনিসগুলো থেকে দেখাবো। তাহলে আপনারা নিজেরাও একাধিক উইন্ডোজ 10 ইনস্টল করলেন, প্র্যাকটিস করলেন। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ওকে, ভার্চুয়ালাইজেশন তিনটা সার্ভিস, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স, এটা হচ্ছে ওরাকেলের। ওরাকেল একটা বিশাল প্রতিষ্ঠান, মাইক্রোসফটের মতো একটা বড় প্রতিষ্ঠান, তাদেরও এই সাপোর্ট আছে। আবার তারপরে মাইক্রোসফট হাইপার-ভি, সেও ভার্চুয়ালাইজেশন সাপোর্ট দেয়। আর আমি এখানে যেটা দেখাইছি সেটা হচ্ছে VMware। এটা ইউএস এর একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, গ্লোবালি তাদের সিস্টেম অনেক চলে। তো এখানে এই কোম্পানিগুলোর সাথে পরিচয় করে দিচ্ছে, নামগুলোর সাথে পরিচয় করে দিচ্ছে। আবার উবুন্টু লিনাক্স এর একটা কি আছে, এরকম একটা অপারেটিং সিস্টেম আছে। এখানে আছে স্টেপটা দেখাচ্ছি, প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি, ইউজার আছে। আপনার লিনাক্স ইনস্টল করবেন, এটা হচ্ছে উবুন্টু রানিং ইন ওরাকেল লিনাক্স। সামার এই চ্যাপ্টারে এটাই ছিল আর কি, এতটুকু পর্যন্ত। এগুলা নিয়ে কথাবার্তা বলছে, নেটওয়ার্ক সার্ভিস, ভার্চুয়ালাইজেশন, ক্লাউড কম্পিউটিং নিয়ে। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা করব, নেক্সট চ্যাপ্টারে ল্যাপটপ মোবাইল ডিভাইস নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি। ওকে ওকে ভাই, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ওকে।